বন্ধুরা নমস্কার। আমরা যদি ভারতের নির্বাচনের ইতিহাসের দিকে একবার তাকাই, তাহলে ইন্দিরা গান্ধী যা পেরেছিলেন, রাজীব গান্ধী যা করতে পারেননি, মানে করার সুযোগটা শেষ পর্যন্ত পাননি, তা কি এবারে রাহুল গান্ধী করতে পারবেন? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারাই রাজনীতি পছন্দ করেন, যারাই রাজনীতির খবরাখবর রাখেন, অথবা যারা রাজনীতির ময়দানে থেকে রাজনীতিটা করেন, তাদের সবার জন্য এই ভিডিওটা, এই আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ। হতে পারে অনেক কিছু আপনারাও চিন্তা করে রেখেছেন, হতে পারে অনেক কিছু আপনারা জানেন, এগুলো এখানে আলোচিত হবে। যদি জেনে থাকেন, যদি আপনাদের মতামত থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই আমরা জানি যে 1975 সালে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি জারি করেছিলেন। এরপর 1977 সালে তিনি ইমার্জেন্সি লিফট করেছিলেন, মানে তুলে নিয়েছিলেন। ইন্দিরা গান্ধীকে এখনও পর্যন্ত অনেকেই সমালোচনা ভরিয়ে দেন ইমার্জেন্সি সময়ের কারণে। ইমার্জেন্সির পরবর্তী সময় 77-এ যখন নির্বাচন হয়, ভরাডুবি হয় কংগ্রেসের, ইন্দিরা গান্ধীর একদম ক্ষমতা হাত থেকে চলে যায়। কিন্তু ক্ষমতা চলে যায়, তার জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমে যায়, তাকে মানে নানানভাবে অভিযুক্ত করে একটা কলঙ্কিত ছবি তার সবার সামনে তুলে ধরা হয়। সেই ইন্দিরা গান্ধী কিন্তু মাত্র 3 বছর পরে 1980 সালে আবার স্বমহিমায় উজ্জ্বল হয়ে সে হারানো জমি পূর্ণরূপে পুনরুদ্ধার করে আবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শাসন ক্ষমতায় ফিরে এসেছিলেন এবং আমৃত্যু ভারতীয় রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হিসাবেই থেকে গেছিলেন। অকাল মৃত্যু না হলে এরপরে কি হতো সেটা আমরা জানি না। কিন্তু ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে, ইন্দিরা গান্ধীর মৃত্যুর আবেগের কারণে ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী আপনার প্রধানমন্ত্রী হন। কিন্তু রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার কয়েক বছরের মধ্যেই দলের ভেতর থেকে চ্যালেঞ্জ পেতে শুরু করেন। দলের বাইরে তাকে চ্যালেঞ্জ দেওয়ার মতন তেমন কোনো নেতা ছিল না। সে অটল বিহারী বাজপেয়ী হোক, এলকে আদবানি হোক, অথবা কমিউনিস্ট পার্টি জ্যোতি বসু হোক, কোনো পলিটিক্যাল পার্টিতে এমন কোনো নেতা ছিল না সেই সময়ে যিনি রাজীব গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে তাকে ক্ষমতাচ্যুত করতে পারেন। তাহলে রাজীব গান্ধী চ্যালেঞ্জ কোত্থেকে পেয়েছিলেন? রাজীব গান্ধী চ্যালেঞ্জ পেয়েছিলেন তার নিজের দলের থেকে। তারই একসময়ের সহকর্মী, তার দলেরই সিনিয়র নেতা বিশ্বনাথ প্রতাপ সিং দল থেকে বেরিয়ে গিয়ে জনমোর্চা তৈরি করেছিলেন। কংগ্রেসকেই চ্যালেঞ্জ করেছিলেন, রাজীব গান্ধীকে চ্যালেঞ্জ করেছিলেন। বেরিয়ে গিয়েছিলেন অরুণ সিং, অরুণ নেহেরু, আরও অসংখ্য নেতা। লাল বাহাদুর পরিবারের সুনীল শাস্ত্রী, অনিল শাস্ত্রী, এরা অনেক নেতারা আপনার কংগ্রেস ত্যাগ করে সেই সময়ে গিয়ে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের নেতৃত্বে একজোট হয়েছিলেন রাজীব গান্ধীকে ক্ষমতাচ্যুত করার জন্য। আর বিশ্বনাথ প্রতাপ সিং মান্ডার রাজা, তিনি বিরোধীদের ঐক্যবদ্ধ বিরোধীদের মূল চেহারা হয়ে ওঠেন। তার পেছনে অটল বিহারী বাজপেয়ী, এলকে আদবানির মতন নেতারা, তাদের নেতৃত্বে কংগ্রেস, বিজেপি দাঁড়িয়ে যায়। তার নেতৃত্বেই কমিউনিস্ট পার্টি, জ্যোতি বসুর নেতৃত্বে, হরকিষেণ সিংহে সুরজিতের নেতৃত্বে কমিউনিস্ট পার্টিও দাঁড়িয়ে যায়। অর্থাৎ এক ছাতার নিচে তিনি আপনার বিজেপি এবং সিপিএমকে নিয়ে আসেন। আরও অনেকগুলো দলকে, বিরোধী দলকে তিনি একজোট করে ঐক্যবদ্ধ করে তারপরে 1989 সালের নির্বাচনে যান। সেই নির্বাচনে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভরাডুবি হয়। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী পদ থেকে সরতে বাধ্য হন, ক্ষমতা হারান। এরপরে 1991 সাল, মাঝখানে যে 89 থেকে 91, এই 2 বছরের মধ্যে প্রথমে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকারের পতন হয় তাদের আভ্যন্তরীণ লড়াইয়ের কারণে। কারণ বিজেপি মানে আপনার এলকে আদবানি যে রথযাত্রা করেছিলেন, সেই রথযাত্রাকে বিহারে লালু প্রসাদ যাদব আটকে দেওয়ার ফলে তাদের মধ্যে ঝামেলা তৈরি হয়ে যায়। শেষ পর্যন্ত আপনার ক্ষমতা হারান বিশ্বনাথ প্রতাপ সিং। এরপরে কংগ্রেসের সমর্থনে চন্দ্রশেখর, যার কথা আপনারা ইতিহাসে খুব বেশি পড়ে থাকবেন, শুনে থাকবেন, চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধীর সমর্থন নিয়ে। যদি একদিন হঠাৎ করে রাজীব গান্ধীর বাড়িতে আপনার গোয়েন্দাগিরি করানো হচ্ছে, এই অভিযোগ তুলে কংগ্রেস চন্দ্রশেখরের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে সেই সরকারেরও পতন হয়। অর্থাৎ 2 বছরের মধ্যে দুটো বিরোধী দল, কংগ্রেস বিরোধী দলের, মানে একটা কংগ্রেসের বিপক্ষে আর একটা কংগ্রেসের সমর্থনে, কিন্তু মূলত তারা কংগ্রেস বিরোধী, এদের সরকারের পতন হয়।
এরপরে 1991 সালে রাজীব গান্ধীর কাছে সেই চ্যালেঞ্জ ছিল, যে চ্যালেঞ্জটা 1977 সালে ইন্দিরা গান্ধীর সামনে ছিল, 1980 সালে ইন্দিরা গান্ধীর সামনে ছিল, যে হারানো জমি পুনরুদ্ধার করা। তো রাজীব গান্ধী সেই হারানো জমি পুনরুদ্ধারের জন্য যখন সারা দেশ চষে বেড়াচ্ছেন, তার জনপ্রিয়তা ডেফিনেটলি প্রবল ছিল এবং তিনি আবার ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছিল। সেই সময়ে 1991 সালের সম্ভবত 21শে মে রাজীব গান্ধীকে আপনার তামিলনাড়ুর শ্রী পেরম্বুদুরে আপনার বোমা বিস্ফোরণে মারা হয়, হত্যা করা হয়। আমি সেই জায়গাটাতে আমি গিয়েছিলাম, সে বধ্যভূমিতে। সেখানে গেছিলাম ভারত সরকারের একটা ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে, সম্ভবত 2005 অথবা 6 সালে 2005 সালে সম্ভবত রাজীব গান্ধীকে যেখানে হত্যা করা হয়েছিল সেই জায়গাটা আমি দেখে এসেছি। তো সেই ঘটনা ঘটে যাওয়ার কারণে রাজীব গান্ধীর আর সুযোগ হয়নি শেষ পর্যন্ত ক্ষমতায় ফিরে আসার। কিন্তু এরপরে নির্বাচন কমপ্লিট হলে পরে কংগ্রেস দেখা যায় অন্যদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসে। রাজীব গান্ধীর মৃত্যুর আবেগেও সেক্ষেত্রে কাজ করে এবং প্রধানমন্ত্রী হন PV নরসিমহা রাও। এবার রাহুল গান্ধী, যদিও রাহুল গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন না, যদিও গান্ধী পরিবারের কেউ প্রধানমন্ত্রী ছিল না, কিন্তু গান্ধী পরিবারের মনোনীত মনমোহন সিং 2004 থেকে 2014 পর্যন্ত 10 বছর প্রধানমন্ত্রিত্ব করেছিলেন। সবাই জানে ডিফেক্টো প্রধানমন্ত্রী গান্ধী পরিবারের সোনিয়া গান্ধী ছিলেন। সবাই জানে গান্ধী পরিবারে পেছন থেকে মূল চালিকা শক্তি ছিল। 2014 সালে আবার কংগ্রেসের ভরাডুবি হয়। বিজেপি তার ইতিহাসে 1980 সালে জন্মের পর থেকে প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসে। এরপরে রাহুল গান্ধীর কাছে প্রথম সুযোগ আসে 2019 সালে ক্ষমতায় ফিরে আসার এবং কংগ্রেসের হারানো জমি পুনরুদ্ধার করার। 2019-এ পারেননি। কংগ্রেস 14তে একেবারে 50-এর নিচে নেমে যায়, কিন্তু 19-এ এটা বলা যায় যে কয়েকটা সিট মাত্র বেড়েছে। কিন্তু একে হারানো জমি পুনরুদ্ধার বলা যায় না, একে ক্ষমতায় ফিরে আসা বলা যায় না, একে কংগ্রেসকে আবার নতুনভাবে জাগিয়ে তোলা বলা যায় না। 2024-এ এসে রাহুল গান্ধী এবার প্রথম বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়ার মতন একটা ইমেজ তৈরি করে হারানো জমি পুনরুদ্ধারের একটা স্বপ্ন ফেরি করতে শুরু করেছেন। এইবার প্রথম রাহুল গান্ধী অন্ততপক্ষে ইন্দিরা গান্ধীর ইতিহাসকে আপনার জাগিয়ে তুলতে না পারলেও তিনি বা রাজীব গান্ধী যেটা করতে পারেননি, খানিকটা হলেও সেটা করার মতন একটা পরিস্থিতির দিকে দলকে নিয়ে যাচ্ছেন। তিনি একটা আশা জাগিয়েছেন তার দলের কর্মীদের মনের মধ্যে যে এবার কংগ্রেস অন্যদেরকে নিয়ে যে জোট গঠন করেছে, যেটা একটা সময় 77-এ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বিরোধীদের জোট তৈরি হয়েছিল, সেই দুটো জোটের ডিফারেন্স নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব। এই তথ্যগুলো অবশ্যই নির্বাচন সম্পূর্ণ হওয়ার আগে আপনাদের জানা দরকার। তো এই জোট গঠন করে অন্য দলগুলোকে সঙ্গে নিয়ে মোটামুটিভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে মোটামুটিভাবে কংগ্রেস নিজে স্যাক্রিফাইস করে হলেও এবং নানান বিষয়ে সমঝোতা করে হলেও কংগ্রেস কিন্তু সবাইকে নিয়ে ক্ষমতায় আসবে এমন একটা তিনি আশা জাগিয়েছেন তার দলের কর্মী, শুধু তার দলের কর্মী না, তার যে সহযোগী দলগুলো রয়েছে সেই সমস্ত দলের কর্মী সমর্থকদের মনের মধ্যেও তিনি একটা আশা জাগিয়েছেন। আর এই কারণেই দেখা যাচ্ছে যে যেখানে যেখানে রাহুল গান্ধী যাচ্ছেন সেখানে প্রচণ্ড ভিড় হচ্ছে, যুব সমাজের মধ্যে একটা উন্মাদনা হচ্ছে। আবার সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তার পপুলারিটি, তার ভিডিওই ভারতবর্ষে রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি তার ভিডিও মানুষ দেখছে। তো এই যে অবস্থাটা তিনি এখনো পর্যন্ত তৈরি করতে পেরেছেন, সেইটা কি শেষ পর্যন্ত জারি রাখতে পারবেন? কারণ 4 জুন যখন দুপুরবেলা নাগাদ মোটামুটি ছবি পরিষ্কার হয়ে যাবে যে কারা সরকার বানাতে যাচ্ছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এবং এনডিএ, না রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে কংগ্রেস এবং ইন্ডিয়া, এটা পরিষ্কার হয়ে যাবে। এখন বাংলাতে একটা প্রবাদ আছে, সব ভালো তার শেষ ভালো যার। তো এক্ষেত্রে রাহুল গান্ধী কি শেষ পর্যন্ত শেষ ভালোটা করতে পারবেন? এটা রাহুল গান্ধীর জীবনে যদি পারেন তাহলে তিনি কংগ্রেসকে নতুন করে জাগিয়ে তুলতে পারবেন,
কংগ্রেসের হারানো জমি পুনরুদ্ধার করতে পারবেন, তিনি আবার নতুন করে ইতিহাস তৈরি করতে পারবেন। যেটা তার ঠাকুমা করেছিলেন, যেটা তার বাবা করতে পারেননি, সেটা তিনি করতে পারবেন। এই কারণে রাহুল গান্ধীকে আলাদাভাবে ভারতের রাজনীতিতে রাহুল গান্ধীকে দেখা হবে এবং তার প্রধানমন্ত্রী হওয়ার রাস্তাটা তৈরি হবে অনেক শক্তপোক্তভাবে। তো এই প্রশ্ন এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে যেটা ওনার ঠাকুমা করতে পারেননি, যেটা ওনার পিতা করতে পারেননি, সেটা কি তিনি করতে পারবেন? 4 জুন মোটামুটি দুপুরবেলার মধ্যেই তার উত্তর পাওয়া যাবে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের এই আলোচনাতে যে বিষয়গুলো বলা হলো সেগুলো অনেকের হয়তো জানা থাকতে পারে, যারা রাজনীতির খবরাখবর রাখেন। অনেকে হয়তো প্রথমবার শুনছেন। এ ব্যাপারে আপনাদের অনুভূতি, কারণ সেই দুর্ধর্ষ ইতিহাসকে মনে করে আপনার মধ্যে যে অনুভূতি তৈরি হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই প্রকাশ করবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক তো করবেনই। নমস্কার, জয় হিন্দ।